হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন এক সৈনিকের গল্প শেয়ার করব যাকে পরিস্থিতির শিকার হয়ে অপরাধ জগতে পা রাখতে হয়। পরিবারকে বাঁচানোর জন্য তাকে যোগ দিতে হয় ডাকাতদের গ্রুপে। তাদের সাথে মিলে লোকটা চলে যায় আমেরিকার একটা বড় ব্যাংকে ডাকাতি করতে। কিন্তু সেখানে গিয়ে তাদের সাথে এমন সব স্পর্শকাতর ঘটনা ঘটতে থাকে যেগুলো হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই দুর্ধর্ষ ঘটনাটাই আমরা জানব 2022 সালের একটি অ্যাকশন থ্রিলার মুভি অ্যাম্বুলেন্স থেকে। এই মুভিটার স্পেশালিটি হচ্ছে এর ইমোশন আর অ্যাকশন। প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুইটা বিষয় এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা সবার মন ছুঁয়ে যেতে বাধ্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই পুরো স্টোরিটা এনজয় করি। শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র উইলকে দেখতে পাই। একজন রিটায়ার্ড আর্মি অফিসার সে। তার ওয়াইফের ক্যান্সার ছিল, তাই উইল তার সার্জারি করানোর জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের টাকা তোলার চেষ্টা করছিল। কিন্তু সেটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল সার্জারি ছিল, অর্থাৎ যেখানে বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্সের লোকেরা তাকে টাকা দিতে রাজি হয় না। এতে বেচারা উইল ভীষণ হতাশ হয়ে পড়ে। তবে ওয়াইফকে ভেঙে পড়তে দেয় না সে। সেদিন তার একটা চাকরির ইন্টারভিউ ছিল, তাই উইল তার ওয়াইফকে বলে চাকরিটা হয়ে গেলে রাতে তারা একসাথে সেলিব্রেট করবে। এটা বলেই সে বেরিয়ে যায়। কিন্তু পরে জানা যায় উইল কোনো ইন্টারভিউ দিতে যায়নি। সে গিয়েছে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর তার বন্ধু তাকে গ্যারেজের ভেতরে যেতে বলে। উইল ভেতরে গিয়ে দেখে সেখানে দামি দামি গাড়িতে ভর্তি। সে অবাক হয়ে গাড়িগুলো দেখছিল। এমন সময় সেখানে ড্যানি চলে আসে। ড্যানি হলো উইলের ভাই, তবে তাদের দুজনকে দেখে ভাই মনে হয় না, কারণ ড্যানি ছিল হোয়াইট আর উইল ছিল ব্ল্যাক। আসলে এই হোয়াইট আর ব্ল্যাকের একটা রহস্য আছে। মূলত ড্যানির বাবা ছোটবেলায় উইলকে অ্যাডপ্ট করেছিল। তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু একটা সময় তাদের পথ আলাদা হয়ে যায়। ড্যানি তার বাবার বিজনেস অর্থাৎ চুরি ডাকাতির দিকে যায়, আর উইল জয়েন করে আর্মিতে। তো উইল ড্যানির কাছে গিয়েছিল তার ওয়াইফের সার্জারির জন্য টাকা ধার চাইতে। পাশাপাশি সে ড্যানিকে ইন্স্যুরেন্সের বিষয়টা জানিয়ে তার জন্য ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতে রিকোয়েস্ট করে। ড্যানি তখন জানতে চায় তার কত টাকা লাগবে। উইল বলে $2,31,000। ড্যানি তখন তাকে টাকাটা দিতে রাজি হয়ে যায়, তবে তার একটা শর্ত ছিল। সে উইলকে তার সাথে একটা মিশনে যাওয়ার অফার দেয়। কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে উইলের ভাগে যে টাকা আসবে সেটা দিয়ে তার সারা জীবন হেসে খেলে কেটে যাবে। কিন্তু সমস্যা হলো ড্যানি তো কোনো সোজা রাস্তার কথা বলবে না, তাই উইল কাজটা করতে রাজি হয় না। তখন ড্যানি তাকে কনভিন্স করতে শুরু করে। মূলত সে তার পুরো টিম নিয়ে চুরি ডাকাতি করে বেড়াতো, আর এবার তারা একটা ব্যাংক ডাকাতির প্ল্যানিং করছিল। যেহেতু উইল অনেক সাহসী আর বুদ্ধিমান, তাই ড্যানি চাচ্ছিল উইল তাদের সাথে এই মিশনে থাকুক। এটা ছাড়া উইলের টাকা জোগাড় করার মতো কোনো রাস্তা ছিল না, তাই সেও শেষমেশ রাজি হতে বাধ্য হয়। এদিকে আমরা পুলিশের এমার্জেন্সি টিমের মেম্বার ক্যামকে দেখতে পাই। তার কাজ হচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সেখানে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা। তো একদিন সে আর তার সহকর্মী স্কট একটা অ্যাক্সিডেন্টের স্পটে এমার্জেন্সি সাপোর্টে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটা বাচ্চা মেয়ে গাড়ির ভেতরে আহত অবস্থায় আটকে আছে। ক্যাম তখন দ্রুত গিয়ে বাচ্চাটাকে সামলায় আর তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। সে বাচ্চাটাকে মেডিকেল সাপোর্ট দেওয়ার পাশাপাশি মানসিক সাপোর্টও দিচ্ছিল। এটা দেখে স্কট ইমপ্রেস হয়ে যায়। সে ক্যামের অনেক প্রশংসাও করে, কিন্তু ক্যাম তাকে জানায় যে সেটা শুধুমাত্র তার ডিউটি ছিল, এখানে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। এমন ইনসেনসিটিভ কথা শুনে স্কটের কিছুটা খারাপ লাগে। পরদিন ড্যানিরা তাদের প্ল্যান মতো ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। উইল বেশ নার্ভাস ছিল, কিন্তু ড্যানি তাকে আশ্বস্ত করে যে তার কোনো ক্ষতিই হবে না। এরপর তারা সবাই সোজা ব্যাংকে গিয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর জ্যাক নামের এক পুলিশ অফিসার ব্যাংকে চলে আসে। আসলে ব্যাংকে চাকরি করা কিম নামের একটা মেয়েকে সে খুব পছন্দ করত, কিন্তু কখনো প্রপোজ করার সাহস হয়নি তার। তাই সেদিন তার বন্ধু মার্ক তাকে জোর করে ব্যাংকে নিয়ে যায় কিমকে প্রপোজ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে জ্যাক দেখে ব্যাংক বন্ধ। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এমন সময় ভেতর থেকে ড্যানি বেরিয়ে আসে। সে ব্যাংক ম্যানেজারের পোশাক পরা ছিল। সে জ্যাককে জানায় তাদের ব্যাংকে এমার্জেন্সি ট্রানজ্যাকশনের কাজ চলছে, তাই কিছুক্ষণের জন্য ব্যাংক বন্ধ রাখা হয়েছে। জ্যাকের মনে তখন একটু খটকা লাগে। সে ড্যানিকে বলে সে মূলত একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, তবে তার হাতে বেশি সময় নেই, কারণ তাকে এখনই ডিউটিতে যেতে হবে। তখন ড্যানি বাধ্য হয়ে তাকে ব্যাংকের ভিতরে নিয়ে যায়, আর মার্ক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ভেতরে গিয়ে জ্যাক বলে সে গতদিন কিমের সাথে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কথা বলে গিয়েছিল, তাই সে কিমের সাথে দেখা করতে চায়। এরপর সে কথায় কথায় ড্যানির কাছে কিমের সারনেম জানতে চাইলে ড্যানি একটু টেনশনে পড়ে যায়, কারণ সে তো কিমকেই চিনত না, তার সারনেম জানবে কিভাবে। তবে সেটা তো জ্যাককে বুঝতে দেওয়া যাবে না, তাই সে বলে দেয় কিমের সারনেম হচ্ছে পার্ক। তখন জ্যাক চলে যায় কিমের কাছে।
বাকি এমপ্লয়ীদেরকে তখন কাউন্টারের নিচে বসিয়ে রাখা হয়েছিল, যেটা জ্যাক লক্ষ্য করে না। তো সে কিমের কাছে গিয়ে তাকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। হঠাৎ এমন কথা শুনে কিম একটু অপ্রস্তুত হয়ে যায়। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। জ্যাকের কাছে ব্যাপারটা একটু আজব লাগে। তখন হঠাৎ তার চোখ যায় কাউন্টারের বাইরে কিমের নেমপ্লেটের দিকে। সেখানে তার সারনেম ড্যানিয়েল লেখা ছিল। সে বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা চলছে। তবে সে কিছু করে ওঠার আগেই ড্যানি তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে ইশারা করে মার্ককে বুঝিয়ে দিতে বলে ভেতরে সব কিছু ঠিকঠাক আছে। জ্যাক তখন বাধ্য হয়ে ড্যানির কথা মেনে নেয়। ততক্ষণে ড্যানিদের কাজও শেষ হয়ে গিয়েছিল, তাই তারা জ্যাককে নিয়েই সেখান থেকে বেরোতে শুরু করে। সেই সময় মার্ক বাইরে থেকে দেখে বুঝে যায় তার বন্ধুকে জিম্মি করা হয়েছে, তাই সে জ্যাককে বাঁচাতে ছুটে যায়। ততক্ষণে অন্যান্য পুলিশরাও সেখানে চলে আসে, কারণ তারা আগে থেকেই ডাকাতির পূর্বাভাস পেয়েছিল। তবে সেটা যে ওই দিনই হবে সেটা তারা জানতো না। তাই তারা দ্রুত তাদের ক্যাপ্টেন মনরোকে ফোন করে বিষয়টা জানায়। মনরো তখন তার পোষা কুকুরটা নিয়ে ড্রাইভে বেরিয়েছিল। ডাকাতির কথা শোনা মাত্রই সে কুকুরটা নিয়েই ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। তখন ডিউটিরত পুলিশরা ড্যানিদের আটকানোর চেষ্টা করে যাচ্ছিল। ড্যানি আর উইল তখন জ্যাককে সাথে নিয়েই পার্কিংয়ের দিকে দৌড়াতে শুরু করে। সেখানে তাদের বাকি সঙ্গীরা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সিচুয়েশন খারাপের দিকে পৌঁছে গিয়েছিল। পুলিশরা তাদের উপর গুলি চালাতে শুরু করে, ফলে ড্যানিদের গ্রুপের সবাই একে একে মারা যায়। শুধু বেঁচে থাকে ড্যানি আর উইল। সেই সময় পুলিশের এমার্জেন্সি টিমের মেম্বার ক্যাম আর স্কট অ্যাম্বুলেন্স নিয়ে ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ গোলাগুলির খবর পেয়ে তারাও তৎক্ষণাৎ ব্যাংকে পৌঁছে যায়। এদিকে ড্যানিরা পুরোপুরি ফেঁসে গিয়েছিল। তারা কোনোভাবেই ব্যাংক থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাদের সব সঙ্গীরা অলরেডি মারা গিয়েছে। এখন তারাও যদি বেরোতে না পারে তাহলে সবাই মারা পড়বে। এরই মাঝে হঠাৎ জ্যাক সুযোগ বুঝে ড্যানির উপর অ্যাটাক করে দেয়। একটা পর্যায়ে সে ড্যানিকে গুলি করতে গেলে উইল হঠাৎ জ্যাকের উপর গুলি চালিয়ে দেয়। যদিও কাজটা সে করতে চায়নি, কিন্তু ভাইকে বাঁচানোর জন্য তার কাছে আর কোনো উপায় ছিল না। এসব দেখে ড্যানি ভীষণ ঘাবড়ে যায়। সে উইলকে নিয়ে সেখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু উইল জ্যাককে ওই অবস্থায় ফেলে যেতে চায় না। তবুও ড্যানি তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়, কারণ পুলিশ যে কোনো সময় সেখানে পৌঁছে যেতে পারে। পরক্ষণেই মার্ক জ্যাককে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। জ্যাকের ওই অবস্থা দেখে সে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেয়। ক্যাম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছে যায় আর জ্যাককে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে। এদিকে ড্যানিরা তখনও বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে ক্যামদের অ্যাম্বুলেন্স তাদের সামনে পড়লে তারা সেটা হাইজ্যাক করে নেয়। স্কট যেহেতু অ্যাম্বুলেন্স ড্রাইভ করছিল, তাই ড্যানি গিয়ে তাকে জোর করে নামিয়ে উইলকে ড্রাইভ করতে বলে, আর সে পেছনে গিয়ে ক্যাম আর জ্যাককে সামাল দেয়। জ্যাকের অবস্থা তো এমনিতেই খারাপ ছিল, তবে ক্যাম যাতে কোনো স্টেপ না নিতে পারে তাই ড্যানি গিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। সে ক্যামকে হুমকি দেয় যে পুলিশ তাদের পথ আটকাতে আসলে ক্যাম যেন সেটা সামলায়। ক্যাম তখন কোনো উত্তর দেয় না। এরপর ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসলে পুলিশ তাদের পথ আটকায়। তখন উইল তাদেরকে জানায় যে তাদের অ্যাম্বুলেন্সে একজন আহত অফিসার আছে, তাকে দ্রুত হসপিটালে না নিয়ে যেতে পারলে বাঁচানো সম্ভব হবে না। উইল যেহেতু স্কটের জ্যাকেট পরা ছিল, তাই কেউ তাকে চিনতে পারে না। এরপর তারা অ্যাম্বুলেন্সের ভেতর চেক করতে যায়। তাদেরকে দেখে ক্যাম একটু কনফিউজ হয়ে যায় যে তার কি ড্যানির কথা মতো চলা উচিত নাকি পুলিশকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। তবে এত কিছু ভাবার সময় তো তার হাতে ছিল না, তাই সে ড্যানির কথা মতোই কাজ করে। পুলিশকে জানায় ওই আহত অফিসারকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, তাই তারা যেন তাদের অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেয়। ক্যামের কথা মতো পুলিশ অ্যাম্বুলেন্সটা যেতে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ক্যামের কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে কেন পুলিশকে সত্যটা জানালো না? আসলে পুলিশ যদি তাদের অ্যাম্বুলেন্সটা আটকাতো, তাহলে আবারও ড্যানিদের সাথে তাদের চোর পুলিশের খেলা শুরু হতো, আর এসবের মাঝে জ্যাকের কথা কারো মনেই থাকতো না। ফলে বেচারা বিনা চিকিৎসায় মারা যেতে হতো। মানে ক্যাম শুধু জ্যাককে বাঁচানোর চেষ্টা করছিল। তো ফাইনালি ড্যানিরা ব্যাংক থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি। মার্ক ব্যাংক থেকে বেরোনোর সময় হঠাৎ দেখতে পায় স্কট আহত অবস্থায় সেখানে পড়ে আছে। তার কাছ থেকে মার্ক জানতে পারে যে ওই ডাকাতরা অ্যাম্বুলেন্স হাইজ্যাক করেছে। সাথে সাথেই মার্ক তখন তার টিমকে অ্যালার্ট করে দেয়, কিন্তু ততক্ষণে তো ড্যানিরা ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছিল, তাই পুলিশ তাদেরকে ধাওয়া করতে শুরু করে। এমন সময় মনরো সেখানে পৌঁছে যায় আর মার্ককে আশ্বস্ত করে যে যেভাবেই হোক সে জ্যাককে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে। সে ড্যানিদের পেছনে পুরো শহরের পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছিল। বেচারাদের পালানোর কোনো জায়গা ছিল না। এদিকে ক্যামও খুব ভয়ে ছিল, তাই ড্যানি তাকে বোঝায় যে তারা কারো কোনো ক্ষতি চাচ্ছে না, শুধু এখান থেকে বেরোতে চাচ্ছে। তাই ক্যামের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে তার কাজ চালিয়ে যেতে পারে। তখন ক্যাম আবারও জ্যাকের ট্রিটমেন্ট শুরু করে। ক্যাম তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়, কিন্তু রক্ত পড়া তখনও বন্ধ হচ্ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্যাক অজ্ঞান হয়ে গিয়েছিল। এদিকে ক্যাম বুঝে উঠতে পারছিল না যে অতিরিক্ত রক্তটা আসলে কোথা থেকে আসছে। যেহেতু তার মেডিকেল নলেজ খুব ভালো ছিল না, তাদেরকে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যই ট্রেনিং দেওয়া হয়েছিল,
তাই সে ড্যানিকে রিকোয়েস্ট করে জ্যাককে একটা হসপিটালে ভর্তি করার জন্য। কিন্তু ড্যানি তাতে রাজি হয় না, কারণ তারা গাড়ি থামালেই পুলিশের হাতে ধরা পড়বে, আর সেটা তো কোনো মতেই হতে দেওয়া যায় না। এদিকে পুলিশ ততক্ষণে হেলিকপ্টার নিয়েও তাদের পেছনে পড়ে গিয়েছিল। সেটা দেখে উইল একটা চিকন গলির ভেতরে গাড়িটা ঢুকিয়ে দেয়, আর সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন তারা কোন দিকে পালাবে। ক্যাম তখন সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ড্যানি তাকে হুমকি দেয় যে পালাতে গেলেই তাকে গুলি করে দেবে। ক্যাম তখন ভয়ে আবার ফিরে আসে, কারণ গুলির স্পিডের থেকে তো আর তার পায়ের স্পিড বেশি নয় যে সে দৌড়ে পালাবে। তো এরপর তারা আবারও অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে হঠাৎ জ্যাকের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। ক্যাম একা তাকে সামলাতে পারছিল না, তাই সে ড্যানিকে পেছনে ডাকে তাকে সাহায্য করার জন্য। কিন্তু ড্যানিরও এসব ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, তাই সেও ভীষণ ঘাবড়ে যায়। আসলে তারাও চাচ্ছিল না জ্যাক মারা যাক, কারণ জ্যাকের কিছু হলে তাদের রিস্ক আরও বেড়ে যাবে। পুলিশের একটা গাড়ি তখনও তাদের ফলো করছিল। চলতে চলতে হঠাৎ তারা ডেড এন্ডে পৌঁছে যায়। তখন অনেক কষ্টে উইল অ্যাম্বুলেন্সটা থামাতে পারলেও পেছনে থাকা পুলিশের গাড়িটা গিয়ে সোজা খাদের ভেতর পড়ে যায়। তখন মনরো স্পেশাল এজেন্টের একটা টিমকে ডেকে আনে। তাদের মধ্যে থাকা মেয়েটা একজন এক্সপার্ট হ্যাকার ছিল। সে জিপিএস হ্যাক করে ওই অ্যাম্বুলেন্সের লোকেশন খুঁজে বের করে, এরপর সেটা ফলো করতে শুরু করে। ড্যানি তখন আর কোনো উপায় না পেয়ে তার এক পুরনো বন্ধুর কাছে সাহায্য চায়। তাকে পুলিশের গাড়িগুলোকে ডাইভার্ট করার জন্য রিকোয়েস্ট করে। এই কাজের জন্য ড্যানি ডাকাতির টাকার 50% অর্থাৎ $8 মিলিয়ন তাকে দিতে চায়। এত টাকার কথা শুনে তার বন্ধু সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রবার্টকে পাঠিয়ে দেয় ড্যানিকে সাহায্য করার জন্য। এরপর ড্যানি তার সেই গ্যারেজওয়ালা বন্ধুকে ফোন করে একটা স্প্রে পেইন্ট নিয়ে তার সাথে দেখা করতে বলে, কিন্তু ছেলেটা তখন ফুটবল ম্যাচ দেখায় ব্যস্ত ছিল, তাই সে বেরোতে চায় না। সেটা শুনে ড্যানি রেগে যায়। এদিকে তারা জীবন মৃত্যুর ম্যাচ খেলছে, আর অন্যদিকে ছেলেটা ফুটবল ম্যাচ নিয়ে পড়ে আছে। তবে বকাঝোকা শোনার পর ছেলেটা ড্যানির পাঠানো লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পুলিশের চেষ্টা বিফলে যেতে দেখে মার্ক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সামনে থাকা গাড়িটা নিয়ে ড্যানিদের ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যানি অ্যাম্বুলেন্সের ওয়াকিটকির মাধ্যমে পুলিশকে ওয়ার্নিং দেয় যে পুলিশ যদি তাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ভেতরে থাকা দুজন অফিসারকে তারা মেরে ফেলবে। কিন্তু সেই হুমকিতে কোনো লাভ হয় না। সারা শহরের পুলিশ তাদের পেছনে উঠে পড়ে লেগেছিল। কিছুক্ষণের মধ্যে মার্কও সেখানে পৌঁছে যায়। ড্যানি তাকে আটকানোর জন্য গুলি চালায়। তখনই হঠাৎ মার্কের গাড়ির ভেতর থেকে একটা কুকুর লাফিয়ে ওঠে। আসলে মনরো তার কুকুরটাকে যেই গাড়ির ভেতর রেখেছিল সেটা নিয়েই মার্ক বেরিয়ে গিয়েছিল। সেটা জানতে পেরে মনরো দ্রুত মার্ককে ফিরে আসতে বলে। মানে মানুষ মরলে মরুক, তবুও মনরোর কাছে তার কুকুরের জীবনই বেশি জরুরি। তো পুলিশের গাড়িগুলো ড্যানিদের ফলো করেই যাচ্ছিল। তাই ড্যানি তাদের হাত থেকে বাঁচার জন্য ক্যাম্পকে টার্গেট করে। সে ক্যাম্পকে গান পয়েন্টে নিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে, তাই পুলিশরা সামনে আগায় না। ততক্ষণে এফবিআই এর স্পেশাল এজেন্ট ক্লার্কও সেখানে পৌঁছে যায়। তবে মনরো তাকে দেখে খুশি হতে পারে না, কারণ সে এফবিআই এজেন্টদের পছন্দ করত না। তাই সে ক্লার্ককে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্লার্ক তাতে রাজি হয় না। সে মনরোকে জানায় তারা যে লোকটাকে ধাওয়া করছে সে যেন তেন ডাকাত নয়। 14 বছর বয়স থেকে সে এসব করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। তার বাবা একজন কুখ্যাত ডাকাত ছিল, তবে সেও কখনো পুলিশের হাতে ধরা পড়েনি। এসব শুনে মনরো একটু অবাক হয় যে এত তথ্য ক্লার্কের কাছে কিভাবে এলো। তখন ক্লার্ক জানায় সে আসলে ড্যানির বন্ধু ছিল, তারা একসাথে কলেজে পড়াশোনা করেছে। এই কথা শুনে মনরো হতবাক হয়ে যায়, কারণ তার জানা মতে ক্লার্ক আর্মির ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে, যেখানে কোনো চোরের ভর্তি হওয়ার প্রশ্নই উঠে না। যাই হোক, সে ক্লার্ককে নিয়ে ড্যানিদের পেছনে রওনা হয়। যেতে যেতে ক্লার্ক জানায় ড্যানি মূলত তাদের কলেজে নকল পরিচয়ে ভর্তি হয়েছিল, আর সেখানে যাওয়ার পেছনে তার উদ্দেশ্য ছিল আর্মিদের ট্রেনিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করা, যাতে চুরির সময় সেই বিষয়গুলো খেয়াল রাখতে পারে। আর সেখান থেকে সব খুঁটিনাটি জানার পর সে কলেজ ড্রপ করে বেরিয়ে আসে। এরপর সিন শিফট হলে দেখা যায় জ্যাকের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তার শরীরের ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, যেটা ক্যামের পক্ষে ঠিক করা সম্ভব ছিল না। তখন উইল স্বেচ্ছায় জ্যাককে রক্ত দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না। দ্রুত সার্জারি করা না হলে সে মারা যাবে। তাই ক্যাম আবারও ড্যানিকে হসপিটালে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ড্যানি তাতে রাজি হয় না। সে ক্যামকে অ্যাম্বুলেন্সের ভিতরেই জ্যাকের সার্জারি করতে বলে। এটা শুনে ক্যাম হতবাক হয়ে যায়, কারণ সার্জারি করার ট্রেনিং তারা কখনোই পায়নি। তাহলে এত বড় একটা রিস্ক সে কিভাবে নেবে? তখন ড্যানি তাকে একজন এক্সপার্টকে ফোন করে সব প্রসেস শুনে নিতে বলে, আর সেই অনুপাতে কাজ করতে বলে। কিন্তু ক্যাম কোনোভাবেই তার কথায় রাজি হয় না। একটা মানুষের জীবন নিয়ে খেলার মতো দুঃসাহস তার এখনো হয়নি। কিন্তু ড্যানির জোরাজুরিতে তাকে বাধ্য হয়ে ডক্টরকে ফোন করতে হয়। সে ডাক্তারকে জ্যাকের শারীরিক অবস্থা খুলে বলে। ডক্টর বুঝে যায় তারা ওই ডাকাতদের হাতে বন্দী, কারণ খবরটা ততক্ষণে নিউজ মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, আর দেশের সবাই জেনেও গিয়েছিল।
তো পরিস্থিতি বুঝতে পেরে ডক্টর তার আরো কয়েকজন সহকর্মীকে ভিডিও কলে অ্যাড করে সবাই মিলে ক্যামকে গাইড করতে শুরু করে যে কিভাবে সার্জারিটা করতে হবে। ক্যাম তাদের কথা মতো কাজ করতে শুরু করে, কিন্তু তার খুব ভয় লাগছিল। সেটা দেখে উইল ড্যানিকে রেখে পেছনে চলে যায় ক্যামকে সাহায্য করার জন্য, কারণ আর্মি ট্রেনিং এর সময় তাদেরকে মেডিকেল এমার্জেন্সি ট্রেনিংও দেওয়া হয়েছিল। তো একটা পর্যায়ে ডক্টর তাদেরকে জ্যাকের পেট চিরে ভেতরে হাত ঢুকাতে বলে, যাতে ভেতরের যে শিরা থেকে ব্লিডিংটা হচ্ছিল সেটা তারা চেপে ধরে বন্ধ করতে পারে। এটা শুনে ভয়ে ক্যামের হাত পা কাঁপা শুরু করে। তখন উইল তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরই মাঝে ড্যানির কাছে এফবিআই এজেন্ট ক্লার্কের ফোন আসে। ক্লার্ক তাকে অ্যাম্বুলেন্স থামানোর হুমকি দিতে থাকে, কিন্তু ড্যানি তার কথায় ভয় পায় না। উল্টো বলে তাদের বন্ধুত্ব এতটাও ভালো নয় যে সে ক্লার্কের কথা শুনবে। ক্লার্ক তখন হতাশ হয়ে যায়। এরপর ড্যানি উল্টো তাকে হুমকি দেয় যে অ্যাম্বুলেন্সের ভেতরে ওই আহত পুলিশ অফিসারের সার্জারি চলছে, তাই কোনোভাবে যদি জ্যাক মারা যায় তাহলে তার জন্য ক্লার্ক দায়ী থাকবে। মনরো তাদের কথা পাশে বসে শুনছিল। সার্জারির কথা শুনেই সে পুরো ইউনিটকে অ্যালার্ট করে দেয়। সেই সাথে ক্লার্কও পুলিশের গাড়িগুলোকে স্লো করে দিতে বলে, যাতে ধাওয়া পাল্টা ধাওয়ায় জ্যাকের সার্জারিতে কোনো সমস্যা না হয়। এদিকে ক্যামেরা দুজন মিলে জ্যাকের পেটের ভেতর হাত ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই হঠাৎ জ্যাকের জ্ঞান ফিরে আসে। সে যখন দেখতে পায় তার পেটের ভেতর ক্যামেরা হাত ঢুকিয়ে বসে আছে, তখন বেচারার অবস্থা ঠিক কি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, জ্যাক ওই অবস্থা দেখে প্যানিক হতে শুরু করে। উইল তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু এমন অবস্থায় কি কেউ শান্ত থাকতে পারে? সেটা বুঝতে পেরে উইল জ্যাকের মুখ বরাবর সজোরে একটা ঘুষি মেরে দেয়, ফলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যবশত ক্যাম ততক্ষণে সেই ব্লিডিং হওয়া শিরাটা খুঁজে সেটা চেপে ধরেছিল, যাতে রক্ত আর বেরোতে না পারে। কিন্তু ঠিক সেই সময় ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটা বন্ধ হয়ে যায়, ফলে তারা ডাক্তারদের সাথে যোগাযোগ করার সুযোগ হারিয়ে ফেলে। এখন কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবে জ্যাককে ফেলে রাখলে তো সে এমনিতেই মারা যাবে, তাই উইল ক্যামকে লাস্ট ট্রাই করার জন্য বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। অন্যদিকে মনরো সেই সার্জারিতে গাইড করা একজন ডক্টরকে ফোন করে জ্যাকের আপডেট জানতে চায়। তখন ডক্টর জানায় যে সার্জারির মাঝপথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে, তাই জ্যাক এখন কি অবস্থায় আছে সেটা তারা কেউই জানে না। তবে সার্জারিটা যেহেতু খুব কঠিন ছিল, তাই ডাক্তারদের ধারণা তাদের হেল্প ছাড়া ক্যামের পক্ষে তাকে বাঁচানো সম্ভব না, অর্থাৎ জ্যাক হয়তো এতক্ষণে মারা গিয়েছে। এই কথা শুনে মনরো আবার ক্ষেপে যায়। সে তার টিমকে ওপেন অর্ডার দিয়ে দেয় ড্যানিদের উপর অ্যাটাক করার জন্য, এমনকি স্পেশাল স্নাইপারদেরও ডেকে আনে। স্নাইপাররা অ্যাম্বুলেন্সের দিকে টার্গেট করে মনরোর অর্ডারের অপেক্ষা করতে থাকে। সৌভাগ্যবশত ক্যাম আর উইল মিলে জ্যাকের সার্জারিটা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলে। আর এই সার্জারিতে যত রক্তের প্রয়োজন ছিল তার পুরোটাই উইল নিজের শরীর থেকে দান করে। এরই মাঝে ড্যানি উল্টোপাল্টা ড্রাইভ করতে করতে পৌঁছে যায় মেইন রোডে। এতক্ষণ তো অলিতে গলিতে ঘোরার কারণে অনেকেই তাদের ফলো করতে পারছিল না, কিন্তু এখন মেইন রোডে চলে আসাতে পুলিশরা একেবারে যেন তাদের ঘাড়েই চেপে বসে। ড্যানি সেটা দেখে ভয় পেয়ে যায়। সে উইলকে ডেকে এনে আবারও ড্রাইভিং সিটে বসায়, কারণ উইল তার থেকে অনেক ভালো ড্রাইভ করে এবং শহরের রাস্তাগুলো তার খুব ভালোভাবে চেনা। তার বিশ্বাস উইল কোনো না কোনোভাবে ঠিকই বেরিয়ে যেতে পারবে। কিন্তু উইল বুঝে গিয়েছিল এই ঝামেলা থেকে তাদের বেঁচে ফেরা সম্ভব নয়। তার বারবার নিজের ফ্যামিলির কথা মনে পড়ছিল। সে এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে এত চেষ্টার পরেও হয়তো সে তার ওয়াইফকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবে না, আর বাচ্চাটাকেও হয়তো তার আর দেখা হবে না। তখন ড্যানি তাকে বলে সে যদি কোনোভাবে অ্যাম্বুলেন্সটা পুলের কাছে পৌঁছে দিতে পারে, ড্যানি নিজেই তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তার কথা মতো উইল পুলের দিকে যেতে শুরু করে। এরই মাঝে ক্লার্ক জ্যাকের ফোন নাম্বারটা জোগাড় করে সেটাতে কল করে। ক্যাম সেই কল রিসিভ করলে ক্লার্ক তাকে তার মাথাটা নিচু করতে বলে, যাতে স্নাইপাররা ড্যানিদের উপর গুলি চালালে ক্যামের ক্ষতি না হয়। তখন ক্যাম তাকে জানায় যে জ্যাকের সার্জারি সাকসেসফুল হয়েছে, সে এখনো বেঁচে আছে, কিন্তু এখন যদি অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয় তাহলে সেটা জ্যাকের গায়েও লাগতে পারে আর সে মারা যেতে পারে। এটা শুনে ক্লার্ক অনেক টেনশনে পড়ে যায়, কারণ ততক্ষণে স্নাইপারদেরকে গুলি করার অর্ডার দেওয়া হয়েছিল। ক্যাম সেটা শুনে তৎক্ষণাৎ ড্যানিদেরকে অ্যালার্ট করে দেয়, তাই উইলও দ্রুত গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, ফলে স্নাইপারদের টার্গেট মিস হয়ে যায়। কিন্তু পুলিশের হঠাৎ এমন অ্যাটাক করার কারণে ড্যানি ভীষণ রেগে যায়। সে মনরোকে ফোন করে হুমকি দিতে শুরু করে আর অ্যাম্বুলেন্সের ভেতরে ফাঁকা গুলি চালাতে থাকে। উইল সেটা দেখে ঘাবড়ে যায়। তার টেনশন হচ্ছিল ড্যানি রাগের মাথায় কাউকে গুলি না করে দেয়, তাই সে খুব স্পিডে গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে নিলে ড্যানি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। উইলের এমন কাজে ড্যানি ভীষণ রেগে যায়, তাই সে গিয়ে উইলের সাথে ঝগড়া করতে শুরু করে। একটা পর্যায়ে উইলও তার উপর ক্ষেপে গেলে ড্যানি শান্ত হয়ে যায়। ততক্ষণে ড্যানির পুরনো বন্ধুর পাঠানো লোক রবার্ট অনেকগুলো অ্যাম্বুলেন্স নিয়ে পুলের পাশে টানেলে পৌঁছে গিয়েছিল এবং ড্যানির সেই গ্যারেজওয়ালা বন্ধুও স্প্রে পেইন্ট নিয়ে সেখানে চলে এসেছিল। ড্যানি সেটা উইলকে জানালে সে অনেক কষ্টে পুলিশের হাত থেকে বেঁচে অ্যাম্বুলেন্সটা নিয়ে সেই টানেলের ভেতর ঢুকে পড়ে। এরপর ড্যানি তার সেই বন্ধুকে তাদের অ্যাম্বুলেন্সটা রং করে দিতে বলে। ছেলেটা জানায় পুরো অ্যাম্বুলেন্স রং করতে কমপক্ষে 4-5 ঘন্টা লেগে যাবে, কিন্তু ড্যানির হাতে তো এত সময় ছিল না।
সে তার বন্ধুকে মাত্র ৪৫ সেকেন্ড সময় দেয় অ্যাম্বুলেন্স রং করার জন্য। এই কথা শুনে ছেলেটা হন্তদন্ত হয়ে তার কাজ শুরু করে দেয়। এদিকে ড্যানি গিয়ে উইলকে তার ভাগের টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু উইল ক্যাম আর জ্যাককে ছেড়ে সেখান থেকে যেতে চায় না, কারণ সে ড্যানির স্বভাব খুব ভালো করেই জানত। ড্যানি নিজেকে বাঁচানোর জন্য ওই দুইটা লোককে মেরে ফেলতেও একটুও দ্বিধাবোধ করবে না। তাছাড়া উইল এটাও জানত যে সে যদি এখন চলে যায় তাহলে ড্যানি কোনো না কোনো ঝামেলায় অবশ্যই পড়বে, তাই ড্যানি আর তখন কথা বাড়ায় না। অ্যাম্বুলেন্সটা রং করা হয়ে গেলে রবার্ট তার সঙ্গীদের সাথে তাদের আনা অ্যাম্বুলেন্সগুলো নিয়ে বিভিন্ন রাস্তায় ছড়িয়ে যায়। সেটা দেখে পুলিশ কনফিউজ হয়ে যায় যে এখন তারা কোন অ্যাম্বুলেন্সটা ফলো করবে, সবগুলো তো একই রকম দেখতে। সেই সুযোগে ড্যানিরা ওই রং করা অ্যাম্বুলেন্সটা নিয়ে অন্য একটা রাস্তা দিয়ে পালাতে শুরু করে। যদিও পুরো অ্যাম্বুলেন্সটা ঠিকঠাকভাবে রং করা হয়নি, তবুও পুলিশের চোখে সেটা ধরা পড়ে না, কারণ তারা তো সাদা অ্যাম্বুলেন্সের দিকেই ফোকাস করছিল। তো আর কোনো উপায় না পেয়ে পুলিশরা সবগুলো অ্যাম্বুলেন্সকেই ফলো করতে শুরু করে। তখন রবার্ট তার অ্যাম্বুলেন্সের ভেতর একটা বোম রেখে সেটা থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর সেই অ্যাম্বুলেন্সটা পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে যায়। সেই ব্লাস্টে অনেকেই মারা যায়। পুলিশরা তখন আহতদেরকে উদ্ধার করার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে রবার্ট সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে মার্ক তাকে পালানোর সময় দেখে ফেলে। সে রবার্টের পেছনে দৌড় দেয় এবং শেষমেশ ধরেও ফেলে। সেখানে তাদের দুজনের মধ্যে শুরু হয় তুমুল ফাইট। একটা পর্যায়ে মার্কের হাত থেকে গুলি ছুটে যায়, আর সেই গুলিতে রবার্ট মারা যায়। এদিকে রবার্টের বানানো একটা স্পেশাল অটোমেটিক গাড়ির মাধ্যমে পুলিশের উপর গুলি চালানো হয়। গাড়িটা রবার্টের একটা এক্সপেরিমেন্ট ছিল, তবে সেটা অপারেট করার জন্য রবার্টকে প্রয়োজন ছিল না, শুধু আগে থেকে কমান্ড সেট করে দিলেই হতো। তো সেই গাড়ির অ্যাটাকে অনেক পুলিশ মারা যায়, এমনকি মনরোও আহত হয়। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। এদিকে রবার্টের বস যখন জানতে পারে সে আর বেঁচে নেই, তখন লোকটা ভীষণ ক্ষেপে যায়, কারণ রবার্ট শুধু তার বিশ্বস্ত লোকই ছিল না, বরং সে তার আপন ছেলে ছিল। কিছুক্ষণের মধ্যেই উইল অ্যাম্বুলেন্স নিয়ে লোকটার আড্ডাখানায় পৌঁছে যায়। তখন ড্যানি ওই লোকটাকে তার ভাগের $8 মিলিয়ন বুঝিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু লোকটা তাদেরকে যেতে দেয় না। সে জ্যাক আর ক্যামকে সেখানে রেখে যেতে বলে, যাতে তাদেরকে মেরে ফেলে সে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তখন ড্যানি তার কথায় রাজি হয়ে গেলেও উইল রাজি হয় না। এরই মাঝে পুলিশও সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা ওই অ্যাম্বুলেন্সের এক্সাক্ট লোকেশন জানতো না, তাই ভেতরেও ঢুকতে পারে না। রবার্টের বাবা সেটা দেখে খুব অবাক হয়, কারণ আজ পর্যন্ত তাদের ঠিকানা পুলিশ খুঁজে বের করতে পারেনি। তাহলে আজকে কিভাবে পৌঁছে গেল? এরই মাঝে জ্যাকের জ্ঞান ফিরে আসে। তখন ক্যাম তাকে জানায় তাদেরকে কিডন্যাপ করা হয়েছে, তবে কিডন্যাপারদের মধ্যে উইল নামের লোকটা তাদেরকে সাহায্য করেছে। তখন জ্যাক তার পিঠের নিচে থাকা একটা পিস্তল বের করে ক্যামকে দেয় তার প্রোটেকশনের জন্য। এতক্ষণ ধরে যে পিস্তলটা জ্যাকের পিঠের নিচে পড়েছিল সেটা আসলে কেউ খেয়ালই করেনি। এদিকে তাদেরকে নিয়ে ড্যানি আর উইলের মধ্যে ঝগড়া শুরু হয়। ড্যানি তাদেরকে সেখানে রেখে যেতে চাচ্ছিল, আর উইল তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল। সেটা দেখে রবার্টের বাবা ড্যানিকে একাই সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ দুইজনকে যখন সে মেরেই ফেলবে তো আরেকজনকে মারলেও কিছুই যায় আসে না। আর উইল যেহেতু ড্যানির আপন ভাই ছিল না, তাই তাকে নিয়ে এত মাথা ব্যথারও প্রয়োজন নেই। ড্যানিও তখন তার কথা মেনে নেয়, আর উইলকে সেখানে রেখেই চলে যেতে চায়। তবে যাওয়ার আগে সে উইলকে বলে যায় তার খুব ইচ্ছা ছিল তারা একসাথে সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু উইলের কারণে সেটা সম্ভব হচ্ছে না। কথাটা বলার সময় ড্যানি বারবার একসাথে কথাটার উপর বেশি জোর দিচ্ছিল। সেটা শুনেই উইল ড্যানির প্ল্যান বুঝে যায়। এরপর তারা দুজন একসাথে ওই গুন্ডাদের উপর অ্যাটাক করতে শুরু করে। আসলে উইল ড্যানির আপন ভাই না হলেও তার কাছে সব থেকে প্রিয় ছিল সে, তাই তাকে মৃত্যুর মুখে ফেলে যাওয়ার তো প্রশ্নই উঠে না। তারা দুই ভাই মিলে ওই লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে তারা অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। উইল যখনই পেছনের দরজাটা খোলে তখনই ক্যাম মনে করে হয়তো কোনো গুন্ডা তাদের উপর অ্যাটাক করবে, তাই সে ভুলবশত উইলের গায়ে গুলি চালিয়ে দেয়। তখন ড্যানি মনে করে গুন্ডাদের মধ্যে কেউ হয়তো উইলকে গুলি করেছে, কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা পিস্তলটার ব্যাপারে সে জানতো না। তাই সে দ্রুত উইলকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে ড্যানি ক্যামকে উইলের চিকিৎসা করতে বলে, কিন্তু ক্যাম তাকে জানায় উইলের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে, তাই তার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। ড্যানি তখন আর নিজের জীবনের পরোয়া না করে অ্যাম্বুলেন্স নিয়ে সোজা হসপিটালে চলে যায়। আর তখনই পুলিশরা গিয়ে তাদের অ্যাম্বুলেন্সটা ঘিরে ধরে। এরপর ক্লার্ক ড্যানিকে ফোন করে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ড্যানি তার কথায় পাত্তা দেয় না। এরই মাঝে হঠাৎ ক্যামের কাছে থাকা সেই পিস্তলটা ড্যানি দেখে ফেলে। ক্যামও তখন স্বীকার করে নেয় যে সে ভুলবশত উইলকে গুলি করেছে। এটা শুনে ড্যানি রাগের মাথায় ক্যামের উপর গান পয়েন্ট করে দরজা খুলতে শুরু করে, যাতে পুলিশ গুলি চালালে ক্যাম আগে মারা যায়। তো ড্যানি অ্যাম্বুলেন্সের দরজা খোলা মাত্রই পেছন থেকে একটা গুলি এসে তার গায়ে লাগে, আর সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। গুলিটা আসলে উইল তাকে করেছিল, যাতে তার কারণে ক্যামের কোনো ক্ষতি না হয়। উইল নিজেও তখন নিচে পড়ে যায়। ড্যানির খুব কষ্ট হচ্ছিল, তবে গুলি লাগার কারণে নয়, বরং উইল তার উপর গুলি চালিয়েছে সেই কারণে।
যেই ভাইয়ের জন্য সে নিজের জীবনের পরোয়া করেনি, সেই ভাই তার উপর গুলি চালাতে দ্বিতীয়বার ভাবল না। আর এটাই মূলত সে মেনে নিতে পারছিল না। তবে উইলও যে ইচ্ছে করে ড্যানিকে মেরেছে ব্যাপারটা এমন নয়। সে চাচ্ছিল না ড্যানির হাতে কারো খুন হোক। যাই হোক, পুলিশরা এসে ক্যাম আর জ্যাককে সেখান থেকে উদ্ধার করে। তখন ক্যাম তাদেরকে জানায় যে উইল তাদের সাহায্য করেছে, কিন্তু পুলিশ তার কথায় পাত্তাই দেয় না। সেটা দেখে ক্যামের ভীষণ রাগ হয়। উইলকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রাখতে তার মন সায় দিচ্ছিল না। এদিকে উইলের ওয়াইফ সেখানে পৌঁছে উইলের ওই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার স্বামীকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ তার কথা পাত্তাই দেয় না। তাই ক্যাম্প সবার অবাধ্য হয়ে উইলকে সাহায্য করতে শুরু করে। এরপর মার্ক যখন জানতে পারে উইল জ্যাককে বাঁচিয়েছে, তখন সেও আর কারো কথা না শুনে ক্যামের সাথে মিলে উইলকে বাঁচানোর চেষ্টা করে। এরই মাঝে ক্যাম্প সুযোগ বুঝে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে এক বান্ডিল টাকা উঠিয়ে তার ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয়, আর সেটা লুকিয়ে উইলের ওয়াইফের কাছে পৌঁছে দেয়। আসলে উইলই তাকে কাজটা করতে বলেছিল, যাতে ওই টাকাটা দিয়ে তার ওয়াইফের চিকিৎসা করা সম্ভব হয়। এদিকে এফবিআই এজেন্ট ক্লার্ক জ্যাকের কাছে গিয়ে ড্যানি আর উইলের ছবি দেখে জানতে চায় তার উপর গুলি কে চালিয়েছিল। আমরা সবাই জানি গুলিটা উইল চালিয়েছিল, কিন্তু জ্যাক উইলের ছবি দেখিয়ে বলে উইল তার জীবন বাঁচিয়েছে। আসলে সার্জারির পর যখন জ্যাকের জ্ঞান ফিরে, তখন তো ক্যাম তাকে জানিয়েছিল যে উইল তাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, এমনকি সার্জারিতেও সাহায্য করেছে। তাই জ্যাকও উইলকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে সেই সাহায্যের প্রতিদান দিল। তো এখন যেহেতু উইলের উপর কোনো খুনের কমপ্লেন ছিল না এবং তাদের কাছে থাকা ডাকাতি হওয়ার টাকাগুলো উদ্ধার করা গিয়েছিল, তাই উইলের উপরে কোনো কড়া অ্যাকশন নেওয়া হয় না। কিছুদিনের মধ্যেই কেসটা ক্লোজ হয়ে যায় আর উইল ফাইনালি তার ফ্যামিলির কাছে ফিরে যায়। অন্যদিকে ক্যামও শুরুতে আহত হওয়া সেই বাচ্চা মেয়েটাকে দেখতে যায়। আসলে এই ডাকাতির ইনসিডেন্টের কারণে সে বুঝে গিয়েছিল কিভাবে তার কাজটাকে ইমোশনালি করা যায়, আর এই সুন্দর মোমেন্টে সেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে ড্যানির মারা যাওয়াতে আমার বেশ খারাপ লেগেছে। এই দিক থেকে উইল তার ভাইকে ধোকাই দিয়েছে, কিন্তু এটাও তো অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। ড্যানি উইলকে জোর করে এই অন্যায়ের কাজে টেনে এনেছিল, তার উপর তার চোখের সামনে একের পর এক অপরাধ করে যাচ্ছিল। তাই একদিক থেকে উইলের কাজটাও খারাপ বলে গণ্য করা যায় না। তবে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন।